সুপ্রিয় শিক্ষার্থী, বিদ্যাবাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আপনাদের বহুল প্রত্যাশিত একটি যেটা পদ ইউনিয়ন সমাজকর্মী অর্থাৎ সমাজ সেবা অধিদপ্তর থেকে এই ইউনিয়ন সমাজকর্মী সম্পর্কে আপনাদের অনেক জানা এবং অনেক কিছু জিজ্ঞাসা যেগুলো আমরা এখন পর্যন্ত ক্লিয়ার করা বা আপনারাও কোথাও থেকে যেটা পারেননি সেই বিষয়ক বিশেষ একটি আজকের লাইভ নিয়ে মূলত আপনাদের সামনে এসেছি। এটা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আপনাদের ইউনিয়ন সমাজকর্মীতে কত নম্বরে পরীক্ষা হতে পারে, এটা সুযোগ সুবিধা কেমন হবে, এটার বেতন কেমন হবে, এটার পদোন্নতি কিভাবে হবে, বিস্তারিত ব্যাপার নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আজকে এসেছি। সো আপনারা সবাই কেমন আছেন, কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন, এটা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। পাশাপাশি ইউনিয়ন সমাজকর্মী থেকে যা কিছু আপনাদের জানার আছে, যা কিছু আপনাদের জিজ্ঞাসা করার আছে, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের। আর সবাই মোটামুটি ভাবে জানেন যে ইউনিয়ন সমাজকর্মী সমাজ সেবা অধিদপ্তরের একটি বিশেষ পোস্ট, যেখানে 16তম গ্রেড মেনশন করা হয়েছে। বাট 16তম গ্রেড হলেও বর্তমান প্রেক্ষাপটে ইউনিয়ন সমাজকর্মী নিজ এলাকায় থেকে নিজ জেলা, উপজেলা এবং নিজ ইউনিয়নে মূলত যেখানে যেটার পদোন্নতি হয়ে থাকে বা আপনাদের নিজ উপজেলা থেকে শুরু করে আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি থেকে আপনারা জবটা করতে পারবেন। এজন্য এই পোস্টটার প্রতি অনেকের আগ্রহ রয়েছে এবং এই পোস্টে আপনি জবের পাশাপাশি এলাকায় থেকে অন্যান্য কাজগুলো করতে পারবেন। আর এতে রয়েছে আপনাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা, এগুলো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কে কোথা থেকে বলছেন, কেমন আছেন সবাই, আপনারা একটু কমেন্ট করবেন। আজকের লাইভটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর প্রস্তুতি কিভাবে নেবেন, সিলেবাস আলোচনা করব, প্রশ্ন বিশ্লেষণ ও শর্ট সাজেশন থেকে শুরু করে 5 নম্বর কত হলে আপনারা পাস করতে পারেন, কত হলে চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে, প্রত্যেকটা ব্যাপার আমি ভেঙে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা চলে যাই তাহলে আপনাদের আজকের আমাদের বিশেষ যে আলোচনা ছিল ইউনিয়ন সমাজকর্মী, এই ইউনিয়ন সমাজকর্মীর প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি। অনেকের এটা জিজ্ঞাসিত এবং বহুল আকাঙ্ক্ষিত প্রশ্ন যে ইউনিয়ন সমাজকর্মী মূলত কি কাজ করে, ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি হতে পারে। আমরা যেমন অনেকে জানি যে প্রাইমারিতে যারা জব করে তাদের কাজ হচ্ছে শিক্ষকতা করা, বাচ্চাদের শেখানো, বাচ্চাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক সবকিছু করা হচ্ছে প্রাইমারি শিক্ষকদের কাজ। কিন্তু ইউনিয়ন সমাজকর্মী আমরা নামটাকে অনেকেই মূলত নতুন শুনেছি। আচ্ছা, বিপ্লব আইজ বলেছেন ভর্তি হতে চাই, কিভাবে হব, আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের এটা নিয়ে। আমরা সবাই জানি যে এই পদটায় আমাদের ইতিপূর্বে ইউনিয়ন সমাজকর্মীর প্রত্যেকটা ব্যাচ আমরা ক্লোজ করে দিয়েছি। আপনাদের অনেক আগ্রহ, অনেকের অনুরোধের কারণে মূলত আমাদের নতুন একটা ব্যাচ ইউনিয়ন সমাজকর্মীর স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ অর্থাৎ সর্বশেষ স্পেশাল কেয়ার আমরা একটা আপনাদের জন্য ব্যাচ তৈরি করতে যাচ্ছি, যেটা আজকে থেকে রান হয়েছে। এটাতে আপনারা ভর্তি হতে পারবেন। পূর্বের ব্যাচগুলো আমরা সব ক্লোজ করে দিয়েছি, এটা লাস্ট ব্যাচ আপনাদের জন্য। সো যারা ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনারা মাত্র 1499 টাকায় আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবেন আপনাদের আগ্রহের জন্য। পাশাপাশি আপনারা সবাই জানেন মোটামুটি ভাবে যে বন্যার কারণে এবং বিভিন্ন কারণে দেখা গেছে আমাদের বিগত সময়টাতে অনেকে এনরোল করতে পারেনি, অনেকে ভর্তি হতে পারেন নাই। তারা বিশেষভাবে আমাদের বিভিন্ন জায়গায় কমেন্টের মাধ্যমে অনুরোধ করেছেন যে স্যার যে কোনোভাবে হোক না কোনো আমাদের যেন সুযোগটা দেওয়া হয়। আপনাদের এই সুযোগের কথা চিন্তা করে, আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা সর্বশেষ স্পেশাল কেয়ার লাইভ ব্যাচটা চালু করছে আজকে থেকে, আপনারা ভর্তি হতে পারেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন স্যার আমি ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরির জন্য সর্বশেষ লাইভ ব্যাচের ভর্তি হয়েছি, স্যার আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে আর এটা কিভাবে ক্লাস করব। আপনি সর্বশেষ যে ব্যাচ ভর্তি হয়েছেন এটা খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে, আশা করা যাচ্ছে 25 তারিখের মধ্যে আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। এরকম ক্লাস আচ্ছা অনেকে নিয়েছেন, সার্কুলারের কথা বলেছেন, সার্কুলার প্রকাশের, হ্যাঁ এটা যারা আপনারা পেয়েছেন তারা তো আগে ভর্তি হয়ে গেছেন, যারা নতুন আছেন আমাদের জন্য তাদের জন্য মূলত এই ক্লাসটা আমরা আয়োজন করতে চেষ্টা করেছি বা এরকম ভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এবং শেষবারের মতো আপনাদের যেটা বলি যে আমাদের বাংলাদেশ নতুনত্বের দিকে চলে এসেছে, নতুন ভাবে আসার কারণে নতুনত্ব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং সর্বশেষ আপনাদেরকে এটা অ্যালার্ম দেওয়ার ক্ষেত্রেও যে এটাই শেষ আপনাদের ব্যাচ বিদ্যাবাড়ি থেকে। সো আমাদের যেটা বলা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, আমরা এটা দেখি যে ইউনিয়ন সমাজকর্মী মূলত কি কাজ করে থাকে। দেখেন এখানে ইউনিয়ন সমাজকর্মী যদি এখানে আপনাদের সামনে আলোচনা করি যে ইউনিয়ন সমাজকর্মী পদটি সমাজ সেবা অধিদপ্তর এর মাঠ পর্যায়ের কাজ করে থাকে। কি করে থাকে? মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে থাকেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবামূলক একটি কাজ। দপ্তরের কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে জনগণকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সেবা প্রদান করায় একজন ইউনিয়ন সমাজকর্মীর
কাজ। অর্থাৎ আমি যেটা বললাম যে প্রাইমারিতে যেমন আপনারা শিক্ষকতায় কি কি কাজ করেন এটা আপনারা জানেন মোটামুটি, ইউনিয়ন সমাজকর্মীর ক্ষেত্রেও যেটা তারা করে থাকে একেবারে সমাজ সেবা অধিদপ্তরের একেবারে মাঠ পর্যায়ের একটা যদি আমরা বলি যে জব হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর এই পদটা। আর এটা মূলত মাঠ পর্যায় থেকে গ্রামীণ এলাকার মানুষের যে সমাজসেবা, নামটাই যেমন সমাজসেবা, মানব সেবার জন্য জনগণকে বিভিন্ন প্রকার সামাজিক এবং আর্থিক সুবিধা দেওয়ার জন্য এই সমাজসেবা বা ইউনিয়ন সমাজকর্মী কাজ করে থাকে। স্যার দ্বিতীয় ধাপ যেভাবে হয়েছে সেভাবে কি প্রাইমারি ব্যাপারটা আমি এখানে একটু পরে আলোচনা করতেছি। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছেন। এরপর আমরা দেখি মূলত ইউনিয়ন সমাজকর্মীর কাজের পরিধিটা কেমন, কোন কোন জায়গায় তারা এনরোল করতে পারবে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে, কোন কোন জায়গায় তারা যেতে পারবে, এই ব্যাপারটা মূলত কাজের পরিধি সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। এটা কিন্তু আবার আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সর্বশেষ ব্যাচ, হ্যাঁ সর্বশেষ ব্যাচ। আপনাদের বিশেষ অনুরোধে এবং বিভিন্ন কারণে দেশের ক্রান্তিলগ্ন, পাশাপাশি বন্যা, অন্যান্য কারণে আমাদের সর্বশেষ ব্যাচে অনেকে ভর্তি হতে পারেন নাই, তাদের জন্যই মূলত আমরা স্পেশাল এই ব্যাচটি চালু করেছি। সো যারা ভর্তি হতে চান তারা আজ থেকে ভর্তি হতে পারবেন মাত্র 1499 টাকায় আমাদের সর্বশেষ ব্যাচে। যাক, কাজের পরিধির ক্ষেত্রে যদি আমি বলি, সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করা। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর যে সকল কার্যক্রম বা যে সকল কাজ করে থাকে এদের সকল কাজগুলোই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে প্রথম এবং প্রধান কাজে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর। এরপর স্যার এটা কিভাবে ক্লাস করব, এটা কিভাবে ক্লাস করবেন, এটাতে আপনাকে অবশ্যই ভর্তি হতে হবে আগে, তারপরে আপনি ক্লাস করতে পারবেন। সো এটা আমরা যাবতীয় আপনাকে ক্রাইটেরিয়া বলে দিব। এরপর দেখেন 2 নাম্বার বলা আছে মাঠ পর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা। অর্থাৎ এই যে অধিদপ্তরের সাথে সমাজসেবা অধিদপ্তর চাইলেও হয়তো বা মাঠ পর্যায়ে গিয়ে আমার আপনার কাজগুলোকে কি করতে পারবে না, যাচাই করতে পারবে না বা বাছাই করতে পারবে না। এই জন্য মাঠ পর্যায়ের সাথে সেন্ট্রালের একটা সমন্বয় সাধন করা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর একটা বড় বা বৃহৎ গুরুত্বপূর্ণ কাজ। 3 নাম্বার বলা আছে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম, এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা। অর্থাৎ আপনারা মোটামুটি ভাবে জানেন, যারা মেয়েরা আছেন দেখেন যে মাতৃ সেবার ক্ষেত্রেও ইউনিয়ন সমাজকর্মী কাজ করে থাকে। ছোটবেলায় যেমন মাতৃগর্ভে যখন সন্তান থাকে তখন মায়েদের সেবা করার জন্য মায়েদের স্পেশাল খাবার, স্পেশাল সরকার থেকে যে সকল মায়েদের জন্য সুযোগ সুবিধা থাকে এই সুযোগ সুবিধাগুলো নিয়েও ইউনিয়ন সমাজকর্মী কাজ করে থাকে। এক্ষেত্রে মাতৃকালীন সুযোগ সুবিধা আফটার মানে শিশু যখন জন্মদান করে তারপরে সুযোগ সুবিধা একেবারে বিস্তারিত ভাবে কাজ করে থাকে ইউনিয়ন সমাজকর্মী। সো এটা কিন্তু ছোট কাজ না, এটা মাথায় রাখতে হবে যে এটা অনেক বড় একটা কাজ। এরপর বলা হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের কাজ পরিচালনা করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। হ্যাঁ, মুক্তিযোদ্ধা ভাতা, ঠিক আছে, এতদিন পর্যন্ত আপনারা জানতেন মুক্তিযোদ্ধা ভাতা কোথায় থেকে নেওয়া হচ্ছে, এটা আসলে ইউনিয়ন সমাজকর্মী বা সমাজসেবা অধিদপ্তরের কাজ। মুক্তিযোদ্ধা ভাতা যেটা আছে এই ভাতাটাও মূলত ইউনিয়ন সমাজকর্মী দিয়ে থাকেন, তার মাধ্যমে এটা হয়ে থাকে। 6 নম্বর যদি আমরা বলি সদর উপজেলা হাসপাতালের সমাজসেবা অধিদপ্তরের শাখাগুলোর কাজ পরিচালনায় সহযোগিতা করা। অর্থাৎ আপনারা জানেন যে বিভিন্ন প্রকার হাসপাতাল আছে বাংলাদেশে। কমিউনিটি হাসপাতালের নাম আপনারা শুনেছেন, সদর উপজেলায় বিভিন্ন ধরনের সমাজসেবা থেকে বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকের কথা আপনারা শুনেছেন। এই ক্লিনিকগুলোতে মানুষকে যেভাবে হেল্প করা যায়, যেরকম ভাবে হেল্প করা যায়, প্রত্যেকটা হেল্প নিয়েই মূলত কাজ করে থাকে ইউনিয়ন সমাজকর্মী যিনি আছেন বা থাকবেন, আপনারা যারা এখানে রিক্রুট হবেন। এরপর যদি বলি শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়। শিক্ষা নিয়ে কথা বলে, স্বাস্থ্য নিয়ে কথা বলে, নারীর ক্ষমতা নিয়েও কথা বলে, শিশু অধিকার ইত্যাদি বিষয় নিয়েও মূলত ইউনিয়ন সমাজকর্মী কথা বলে বা কাজ করে থাকে। সো এই জন্য বলাই যায় যে একটা ইউনিয়ন সমাজকর্মী হিসেবে যদি আপনি নিয়োগ পান 16তম গ্রেড হতে পারে, বাট আপনার সমাজ থেকে শুরু করে আপনার এলাকায় আপনার কিন্তু সম্মান অনেকটা উঁচুতে থাকবে এবং সবাই আপনাকে সমীহ করে চলবে, কারণ আপনার হাত দিয়ে অনেকগুলো সুযোগ সুবিধা গ্রামীণ জনগণ পেয়ে থাকে। এবং আপনাকে এবার আবারও বলে দিচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য জব থেকে যদিও বাড়তি কোনো ইনকাম করা বা আপনারা জানেন যেটা উপরি পাওয়া, এগুলো কোনো কিছু দরকার নেই। অ্যাজ এ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে যদি আপনি নিয়োগ পান তাহলে আপনি বৈধভাবে অনেক জায়গা থেকে আপনার একটা আয়ের উৎস তৈরি হবে। এগুলো থেকে আমরা যদি বলি আদমশুমারি থেকে শুরু করে গৃহ গণনা, আপনার নাম শুনেছেন আদমশুমারি হয়, এরপর বিভিন্ন ধরনের প্রজেক্ট যে গ্রামে যায়, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট ইউনিয়ন সমাজকর্মীকে নক করা হয় আগে, যে আপনার এলাকায় আমরা যাচ্ছি, আপনি কতটুকু কি করতে পারবেন বা কতটুকু কি হবে। সো ওই ক্ষেত্রে বলা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী এটা কাজ করে থাকে এবং ইউনিয়ন সমাজকর্মীর মাধ্যমে এটা মূলত পরিচালিত হয়ে থাকে। সো এটা নিয়েও কাজ করে ইউনিয়ন সমাজসেবা অধিদপ্তর বা ইউনিয়ন সমাজকর্মী।
এবার আসেন সবচেয়ে বহুল প্রত্যাশিত আপনাদের যে চাওয়াটা, সেটা হচ্ছে যে ইউনিয়ন সমাজকর্মীর বেতন কত, বা তারা কত টাকা বেতন পায়, তারা এই বেতনে কতটুকু চলতে পারবে কিনা, তাদের কি কি সুযোগ সুবিধা থাকে, এগুলো নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। এখন দেখেন, প্রথমে যদি বলি একজন সমাজকর্মী 16তম গ্রেডে যোগদান করে থাকেন, অর্থাৎ আপনি যদি ইউনিয়ন সমাজকর্মী হিসেবে 16তম গ্রেডে যোগদান করেন, সেক্ষেত্রে আপনার বেতন কত হতে পারে এটা নিয়ে আলোচনা করব। সাপোর্ট দিলে আচ্ছা, এটা বলে শিক্ষক নিবন্ধন প্রস্তুতি হাসিমাকা বলেছেন যে প্রাইমারি কততম গ্রেড হওয়া দরকার, এটা আমরা পরে আলোচনা করি। তাহলে একজন ইউনিয়ন সমাজকর্মী কততম গ্রেডে যোগদান করে? 16তম গ্রেডে একজন ইউনিয়ন সমাজকর্মী যোগদান করে। এরপর বলা হচ্ছে প্রাথমিকভাবে তার বেতন হচ্ছে ৯,৩০০ টাকা। মূল বেতন দিয়ে তিনি চাকরি শুরু করেন। কত টাকা? ৯,৩০০ টাকা দিয়ে তিনি কি করেন? তার চাকরি শুরু করেন। তবে আর সুযোগ সুবিধাগুলো আপনাদের দেখেছি। নিজ জেলা বা বাড়িতে থেকে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের ৪৫% অর্থাৎ ৪৫০০ টাকা পেয়ে থাকেন। তাহলে আমরা যদি বেতনটাও এখানে হিসাব করি, ৯,৩০০, এখানে হচ্ছে ৪,৫০০, তাই না? মূল যে বাড়ি ভাড়ার যে বেতনটা। চিকিৎসা ভাতা বাবদ তিনি পেয়ে থাকেন ১৫০০ টাকা। চিকিৎসা ভাতা বাবদ পেয়ে থাকেন ১৫০০ টাকা। টিফিন বাবদ পেয়ে থাকেন ৩০০ টাকা। যদিও এটা হয়তো বা সংস্কার হতে যাচ্ছে। এই তো মোটামুটি ভাবে এটা হচ্ছে মূল বেতনের একটা অংশ। চিকিৎসা বাবদ আপনার মূল বেতন, বাড়ি ভাড়া বাবদ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে আপনারা জানেন যে বাড়ি ভাড়া আপনি বাড়িতে থেকেও পাবেন। অন্যান্য অনেক জবে কিন্তু এরকম হচ্ছে যে এলাকায় যদি সেখানে নিয়োগ দেওয়া হয় তাহলে বাড়ি ভাড়া থাকে না। বাট এই জবের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এটা রাজস্ব অধিদপ্তর, অর্থাৎ সরাসরি রাজস্ব থেকে পরিচালিত হয়। এই রাজস্ব থেকে খাতের মধ্যে থাকার কারণে মূলত আপনাকে সকল সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে। প্রাইমারি থেকে তো দেখছি ইউনিয়ন সমাজকর্মী, আচ্ছা বলেছেন, হ্যাঁ প্রাইমারি থেকে ইউনিয়ন সমাজকর্মী ভালো খারাপ বলবো না, প্রাইমারি তো গ্রেড 13, এটা হচ্ছে 16। বাট সুযোগ সুবিধার দিক থেকেও কিন্তু এটা খুবই খারাপ না, খুবই ভালো একটা জব আমি মনে করি। এবং সামাজিক ক্ষেত্রেও আপনাদের বলতে পারি যে এটা খুবই ভালো একটা জব। টিফিন বাবদ আপনারা ৩০০ টাকা পেয়ে থাকবেন। এরপর আরো আছে, এতে করে মোট বেতন দাঁড়ায় কত? ১৫,৫০০ টাকা। ১৫,৫০০ টাকা হচ্ছে আপনি আপনার ইউনিয়ন সমাজকর্মীর ক্ষেত্রে যখন আপনি জয়েন করবেন তখন আপনি পাবেন ১৫,৫০০ টাকা। কত টাকা? ১৫,৫০০ টাকা আপনি পাবেন অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে, এখানে জব হোল্ডার হিসেবে। তো আমরা প্রাইমারিতে পাই ১৭,৭০০ নাকি ২০০, বলেন তো? ১৭,৭০০ টাকা পাই, ইউনিয়ন সমাজকর্মীতে পাবো ১৫,৫০০ টাকা। কিন্তু ১৫,৫০০ পেলে আপনাদের, আমি আগে বলেছি যে প্রাইমারিতে হয়তো বা আপনার যে বাইরে থেকে পাওয়া বা বাইরে থেকে যে উপরি ইনকামটা সেটা কিন্তু নাই। বাট ইউনিয়ন সমাজকর্মীতে বিভিন্ন প্রজেক্ট যাবে, গ্রামীণ উন্নয়নের জন্য প্রজেক্টগুলো যাবে, সেখান থেকেও আপনি একটা বৈধ উপায় ভালো একটা ইনকাম করতে পারবেন। পাশাপাশি গ্রামীণ যে আপনাদের আদমশুমারি প্রতি বছর হয়, আপনারা দেখেছেন মোটামুটিভাবে, সেখানেও একটা ভালো আপনার আয় বা উপরি আয় করতে পারবেন। সব মিলে একটা ভালো অ্যামাউন্ট পাবেন, এটা প্রত্যাশা করা যায়। ঠিক আছে। তারপরে আবার কি আছে, আপনি এলাকায় থেকে নিজ এলাকায় নিজের বাড়িতে থেকে জবটা করতে পারতেছেন। এবং ডিউটির ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ডিউটিও খুব বেশি আপনাদের এখান থেকে করতে হবে না। প্রমোশন, অবশ্যই প্রমোশন আছে, প্রমোশন ছাড়া তো কোনো কিছু হয় না। জি ওয়ালাইকুম আসসালাম। আর এই বিষয়ে আপনাদের যা কিছু জানার আছে, যে কিছু আপনি জানতে চাচ্ছেন ইউনিয়ন সমাজকর্মী বিষয়ে, আপনারা এখানে কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি আমরা দেখি, সন্তান থাকলে ৫০০, ১,০০০ টাকা শিক্ষা ভাতা পান। যদি কারো সন্তান থাকে, কেউ যদি মনে করেন কারো ১টা ২টা সন্তান থাকে, সেক্ষেত্রে তারা ১,০০০ টাকা ভাতা পাবেন, শিক্ষা ভাতা সন্তানের জন্য। এবং এই যাতায়াত বিল পেয়ে থাকেন। তাছাড়া কি পাবেন? আপনি যেখানেই যাতায়াত পান না কেন, যেখানে যান না কেন, সেখানে আপনি কি পাবেন? যাতায়াতের জন্য বিল পাবেন। পাশাপাশি এটি রাজস্ব খাতভুক্ত একটি পথ। এটি কি রাজস্ব খাতভুক্ত একটি পথ হওয়ার কারণে আপনি সব সুবিধাগুলো এটা থেকে পাবেন, অর্থাৎ সরকারি কর্মচারী সব সুবিধা এখান থেকে পাবে। বিদ্যাবাড়ি কি কোনো বই বের করেছে? না, আমাদের কোনো বই নেই। আমরা সরাসরি এখান থেকেই মূলত আমরা একটা কোর্স চালু করেছি। কোর্সের মাধ্যমে আমরা অলরেডি 5টা ব্যাচ রান হয়ে গেছে। আমাদের সর্বশেষ ব্যাচ এটা, আমরা আপনাদের বিশেষ অনুরোধে ব্যাচটা রান করেছি। আমাদের ভর্তি আজ থেকে শুরু হয়ে গেছে। এটা হয়তো আগামী ৩-৪ দিনের মধ্যে আমরা এটাও ক্লোজ করে ফেলবো। সো যারা এনরোল করতে চাচ্ছেন বা যারা ভর্তি হতে চাচ্ছেন, শেষ সময় এসে আপনারা ভর্তি হতে পারেন। স্যার এই পরীক্ষায় তো লিখিত হয় না? না, কোনো লিখিত নেই, এটা ডিরেক্ট আপনাদের লিখিত এমসিকিউ টাইপ, অর্থাৎ প্রাইমারিতে যেরকম পরীক্ষা হয় আপনাদের সেরকম আর কি। ঠিক আছে, প্রাইমারিতে যেরকম পরীক্ষা হয় সেরকম পরীক্ষা আপনাদের এখানে হবে। সো এটা নিয়ে চিন্তার কিছু নেই, যারা ভালো করবেন তারা কিন্তু ভালো কিছু করতে পারবেন। এরপর বলা আছে, অন্যান্য 16তম গ্রেডের চাকরির সিলেবাসের ন্যায় ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাসও মূলত 4টি বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ এটা 4টা বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ আছে এই পদটি।
ঠিক আছে? তাহলে কতটা আমরা যদি বলি 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। বিগত সালের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে 70 নম্বরের এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসে। তাহলে আপনাদের কিন্তু এখানে একটা জিনিস একেবারে দেখলেন যে সহজভাবে টিকা যাবে। অন্যান্য জায়গা, অন্যান্য পরীক্ষা যেমন বেশি করে ম্যাথ দেওয়া থাকে, কোথাও বেশি করে ইংরেজি থাকে, কোথাও বাংলা থাকে, এটাতে কিন্তু এরকম না। 70 মার্কে মার্কস করে দেওয়া থাকবে। 70 নম্বরের মধ্যে আমি আবার বিস্তারিত আলোচনা করব কত নাম্বার পেলে মূলত আপনি চাকরিটা পেতে পারেন, এটা নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব। দেখা যাক, এই 4টা বিষয় নিয়ে মূলত আপনাদের পরীক্ষায় নাম্বার এসে থাকে। এখানে আমি নম্বর বিভাজন নিয়ে একটু আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা হয়ে থাকে, সুন্দর করে নম্বর বিভাজনটা দিয়েছি। নিয়োগ তো এখন আসতেছে না, নিয়োগ কখন আসতে পারে? আচ্ছা, নিয়োগ এখন আসতেছে না জন্য যে আসবে না এমন কথা না। এই জায়গাটায় কিন্তু আমরা কি হয়েছি, সবচেয়ে বেশি ধরাটা খেয়েছি। কোথায়? এই যে নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে। করোনার সময় আমরা স্যার কি ভূমির ক্ষেত্রে, ভূমি পরীক্ষা যেহেতু একবার শুরু হয়ে গেছে, সুতরাং আশা করা যায় ভূমির পরীক্ষা খুব শীঘ্রই আরো যেগুলো বাদ আছে সেগুলো হয়ে যাবে। করোনার সময় আমরা কি করেছিলাম বলেন তো? করোনার সময় আমরা করেছিলাম এটা যে মোটামুটি ভাবে পড়বো না করে করে 2 বছরের মতো আমাদের চলে গেছে। পড়বো না করে করে আমাদের 2 বছর চলে গেছে। 2 বছর চলে যাওয়ার পর হুট করে যখন পরীক্ষা দিল, একসাথে 8টা 9টা করে অধিদপ্তরে পরীক্ষা হলো, একই দিনে 10টা 12টা করে পরীক্ষা হয়েছে। বাট যারা চালাক ছিল তারা কিন্তু ওই করোনার সময়টাতে সবচেয়ে বেশি প্রিপারেশন নিয়েছে। অর্থাৎ তারা এই সময়টা কোনোভাবে লস করেননি, তারা বাসায় থেকে সুন্দর করে পড়াশোনা করেছেন। তারা ওই সময়টা নিজেকে একেবারে কি করে নিয়েছেন, উপর লেভেলে নিয়ে গেছেন। যে মানুষগুলো, যে স্টুডেন্টগুলো, যে শিক্ষার্থীগুলো ওই সময়টা ভালো করে পড়াশোনা করেছেন, তারা করোনা পরবর্তী সময়ে একেবারে বলা যায় যে প্রত্যেকটা চাকরিতেই কিন্তু তাদের চাকরি হয়ে গিয়েছিল। অর্থাৎ করোনা পরবর্তী সময় তারা চাকরি পেয়েছে, এটা 100%। আমাদের ক্ষেত্রেও অনেকে আছে কি যে আমরা পড়বো না করে এখন সার্কুলার নেই, এখন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই, এখন কোনো পরীক্ষা হচ্ছে না, মানে আপনি বসে আছেন, আজকে না কাল, কালকে না পরশু পড়বেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনি 100% চিন্তা করতে পারেন আপনার সময়গুলো ঠিক এইভাবে যাবে। ঠিক আছে? সো যারা এখন বলতেছেন যে কিছু আসতেছে না, আপনার এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো সময়। এই সময়টায় সবচেয়ে ভালো সময় পড়াশোনার জন্য, নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। সো এটা মাথায় রাখবেন যে এই সময় ইউনিয়ন সমাজকর্মীর ক্ষেত্রে খুব সহজে টেকা যায়। আর যেহেতু বাংলাদেশে এখন বলা যায় যে আর কোনো প্রকার দুর্নীতি হবে না, কোনো দুর্নীতি থাকার কোনো সম্ভাবনা নেই, কোনো প্রকার সুপারিশের কোনো সম্ভাবনা নেই, তার মানে যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টে আপনি নিজেই যোগ্য চাকরি করার জন্য। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর আসেন যে ইউনিয়ন সমাজকর্মীতে মার্ক ডিস্ট্রিবিউশন যদি আমি বলি, বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, সাধারণ জ্ঞান 15, গণিত 15, অর্থাৎ 20, 40 এবং 30, 70 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার এখানে আমি কত নাম্বারে টিকতে পারি, তাই না? আপনাদের একটা বড় প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে আমি কত নাম্বার পেলে টিকতে পারি। এই জায়গায় গিয়ে কিন্তু একটু সমস্যা আছে, কারণ আগের পরীক্ষাগুলো আমাদের বিগত সালের যে আমরা স্টুডেন্টরা আছি, এই বিগত সালের স্টুডেন্টগুলো একটা জিনিসে মাথা আমাদের থেকে গেছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই পরীক্ষাগুলোতে যদি 70 হয় আপনি 68 না পেলে টিকবেন না। ঠিক আছে? 70 হয় আপনি 68 না পেলে টিকবেন না, এরকম কিন্তু আপনার মধ্যে একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে। কারণ দুর্নীতি হওয়ার কারণে, বিভিন্নভাবে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে, বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁস, সুপারিশের কারণে কিন্তু সাধারণ যে সকল মেধাবী স্টুডেন্ট ছিল তারা সহজে চান্স পেত না। এই জন্যই দুর্নীতি হতো, পরীক্ষার প্রশ্ন ফাঁস হতো, হওয়ার কারণে অনেক স্টুডেন্ট যেই কটা পোস্ট থাকে তার চেয়ে কয়েক গুণ হারে বেশি স্টুডেন্ট প্রশ্ন পেয়ে যেত, তারা দুর্নীতিতে আশ্রয় নিত। এই কারণে কাটমার্কটা খুব বেশি ছিল। অর্থাৎ কাটমার্কটা এত বেশি ছিল যে সাধারণদের জন্য চাকরি পাওয়াটা খুবই কঠিন ছিল। বাট এখন যেহেতু দুর্নীতি নেই, এখন কোনো সুপারিশ নেই, সুতরাং কাটমার্ক অনেকটা কমে আসবে। প্রত্যেকটা পরীক্ষায় এখন একেবারে কাটমার্ক কমে আসবে। আপনারা বিগত বছরগুলোতে যেটা ভেবেছেন তার চেয়ে অনেক অনেক গুণ কাটমার্ক কিন্তু কমে আসবে আপনাদের জন্য। সো এই ক্ষেত্রে যদি বলি, আপনাদের 70 নাম্বারের মধ্যে কত নাম্বার পেলে আপনারা এই পোস্টের জন্য চাকরি পেতে পারেন? সো এখানে পদ আছে আপনাদের এখন 209টা, তাই না? পোস্ট হচ্ছে 209টা। 209টার বলা যায় 209টাই কিন্তু আপনি কি পাবেন, আপনার মেধার মাধ্যমে হবে, কোনো প্রকার কোটা অ্যাপ্লাই করা হবে না। যদিও 93% কথা বলেছে, 7% কোটা, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে হয়তোবা সেখানেও মেধাতে আসতে পারে। সুতরাং 209টার ক্ষেত্রে 209টা পোস্টে আপনি কিন্তু জব পাওয়ার যোগ্য, যেটা আগে ছিল না। এই 209 থেকে অর্থাৎ
5 অগাস্টের আগেও যদি আমরা বলি যে 209টা পোস্টের মধ্যে হয়তো বা 180 বা 90টা পোস্ট চলে যেত বিভিন্ন প্রকার কি কোটা মোটা দুর্নীতি দিয়ে একেবারে পুরোপুরি পোস্ট চলে যেত, সাধারণ থেকে মূলত সর্বোচ্চ 10টা 12টা বা 15টা পোস্ট পেতেন আপনারা। কিন্তু এখন সবচেয়ে আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে কোনো প্রকার দুর্নীতি নেই, দুর্নীতি ছাড়া আপনারা 209টা পোস্টে কিন্তু হিট করতে পারবেন। তার পাশাপাশি যেহেতু এটা নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগের ছিল, এমনও হতে পারে যে এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আরো কয়েকশো নিয়ে নিতে পারে, অর্থাৎ 300 বা 350 মতো নিয়ে নিতে পারে। তাহলে আপনি গড়ে হিসাব করে দেখেন আপনি জেলা প্রতি কতটুকু পান। আচ্ছা, ইউনিয়ন সমাজকর্মী বিগত সালের প্রশ্ন পড়লে না, এগুলো পড়লে হবে না ভাই, এটা তো পড়লে যদি হয় তাহলে তো কাজ হতো। এটা আপনাদের ইউনিয়ন সমাজকর্মী একটু ডিফারেন্ট কেন, এখান থেকে আপনাকে আলাদা কিছু পড়তে হবে, অর্থাৎ আমরা সচরাচর যে পড়াশোনাটা করি এই পড়াশোনার বাইরে আমাদের আলাদা কিছু পড়তে হবে, এই জন্য একটু ডিফারেন্ট। সো এখানে 20 করে মূলত 75 নাম্বার। এই ক্ষেত্রে যদি এখনকার সময় আমি বলি 75 থেকে 80% যদি কেউ নম্বর পান, 75 থেকে 80% যদি কেউ নম্বর পান তাহলে তার চাকরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তার চাকরি হওয়ার সম্ভাবনা 99%, কারণ দুর্নীতি থাকবে না। আপনি চাইলেও দেখা যাবে যে 2টা 3টা করে প্রত্যেকটা ব্যাপারে যদি আমি 2টা করে প্রশ্ন ছেড়ে যাই, 2টা বা 1টা করে প্রশ্ন যদি আমি কোনোভাবে স্কিপ করে ফেলি, তাহলেই কিন্তু দেখা যাবে আপনি 70 থেকে কোথায় চলে আসবেন, 62 63 এরকমে চলে আসবেন, অর্থাৎ 62 63 এরকম একটা মার্কে কিন্তু আপনি চলে আসবেন। সো সর্বোচ্চ যদি আপনার লাগে 64 মার্ক লাগবে, 64 মার্ক যদি আপনি পান তাহলে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারে 99%। পাশাপাশি 55 থেকে হয়তোবা আপনি কি পাবেন, 55 থেকে ভাইবার জন্য ডাক পেতে পারেন, 55 থেকে কি করতে পারে, ভাইবার জন্য ডাকতে পারে। এখন আপনাদের কাছে এটা মনে হতে পারে যে স্যার এই কম মার্ক দিয়ে কিভাবে হবে, হ্যাঁ এমসিকিউ হয়ে সরাসরি ভাইবা হবে। এই কম মার্ক দিয়ে কিভাবে হবে, এই জন্যই হবে যে বিগত বছরের ব্যাপারগুলোকে আপনাকে আগে চিন্তা করতে হবে, বিগত বছরে কি ছিল, বিগত বছরের চিন্তা করে এইবার আসতে হবে। বিগত সময়গুলোতে আপনারা জানেন যে রেলওয়ের 512টা পোস্টের জন্য কি করা হয়েছিল, 512টা পোস্টের জন্য 600টা প্রশ্ন মূলত বিক্রি করা হয়েছিল। সো সেটা দুর্নীতির মধ্যে আসক্ত ছিল পুরোপুরি ভাবে। এইবার কিন্তু সেটা আর হবে না, পুরোপুরি দুর্নীতি মুক্ত আপনারা একটা চাকরি পাবেন। সেজন্য বলা যায় যে দুর্নীতি না হলে, প্রশ্ন ফাঁস না হলে এই নাম্বারগুলোই আপনাদের জন্য সবচেয়ে সর্বোচ্চ নাম্বার। 64 নাম্বার যদি কেউ পায় সে চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারে 99%। পাশাপাশি 55 নম্বর থেকে আপনারা ভাইবার জন্য ডাক পেতে পারেন, ঠিক আছে? সো এই হিসেবে যারা প্রিপারেশন নেবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে একটা গোছালো প্রস্তুতি সবার দরকার আছে। আপনারা যারা আমাদের বিভিন্ন ব্যাচে ভর্তি হয়েছেন তারা তো হয়েছেন, যারা এখন পর্যন্ত হননি দোলাচলে আছেন, বিভিন্ন ধরনের কথা বা নিজস্বতায় আছেন যে হব কি হব না, হব কি হব না, এরকম দোলাচলে না থেকে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের যে সার্ভিসটা আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সবার ভালোর জন্য এবং আপনারা উপকৃত হবেন, এটা আমি বলে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা আসি মূলত ইউনিয়ন সমাজকর্মীর বিগত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। বিগত সালের কিছু প্রশ্ন আপনাদের এখানে এসেছে, আপনারা সব উত্তর করার চেষ্টা করবেন যে বিগত সালের কি কি প্রশ্ন ইউনিয়ন সমাজকর্মীর মধ্যে। দেখেন, ইউনিয়ন সমাজকর্মী 2016 সালে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? ইউনিয়ন সমাজকর্মী 2016 সালে এই প্রশ্নটা এসেছিল, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি। একবারে সহজ কিন্তু, হ্যাঁ একবারে সহজ প্রশ্নগুলো কিন্তু সচরাচর হয়ে থাকে। তারপরেও দেখি আপনার উত্তর করেন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, কোনটি হবে উত্তর, সবাই উত্তর করেন দেখি। এরপরে আমরা চলে যাব, আরো আলোচনা আছে এটা নিয়ে, আমরা প্রশ্ন নিয়ে একটু পর্যালোচনা করে দেখি আপনারা কতটুকু উত্তর করতে পারেন। কেউ বলেছে অ্যামাজন, কেউ বলেছে নীল নদ। দেখা যাক, অ্যামাজন বলেছেন অনেকে, নদী কোনটি, নদী কোনটি, অ্যামাজন, অ্যামাজন। এই দেখেন আপনারা কিন্তু সহজ প্রশ্নতেও ভুল করে বসেন, সহজ একটা প্রশ্ন তারপরে আপনারা ভুল করে বসেছেন, ঠিক আছে? সো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ, এটা আপনারা জানেন। বৃহত্তম প্রশস্ততম দিক থেকে হচ্ছে অ্যামাজন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দৈর্ঘ্যের দিক দিয়ে অ্যামাজন নদী হচ্ছে, সরি নীল নদ হচ্ছে সর্বোচ্চ বা দীর্ঘতম নদী বলা হয়ে থাকে। পাশাপাশি আর যে নদীগুলো আছে এগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন এসে থাকে সবসময়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলেছে আমি 11 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি স্যার। হ্যাঁ ভর্তি আছেন, সমস্যা নেই। যদি এটা তো চান এটা তো ভর্তি হতে পারেন। সময় কতক্ষণ এটার কথা বলেছে, এখানে বলা হচ্ছে 1 ঘন্টার সময়ের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পাশাপাশি অ্যামাজনের ক্ষেত্রে যদি আমি বলি, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম নদী, দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন। এই নীল নদ কোথায় অবস্থিত, কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে মূলত নীল নদ অবস্থিত। নীল নদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। নীল নদের দুটো শাখা, কয়টা? দুটো শাখা রয়েছে, দুটো শাখা দিয়ে চালিত হয়, যেটাকে একটা বলা হয় ব্লু নীল এবং হোয়াইট নীল।
অর্থাৎ নীল এবং সাদা নীল যেটাকে বলা হয় সাদা এবং ব্লু মানে নীল, সাদা এবং নীল দুটো শাখা নিয়ে নীলনদ পরিচালিত হয়ে থাকে। এটা মূলত নীল নদে আমরা হর্ন অফ আফ্রিকার মাঝামাঝি সময় দিয়ে মিশর হয়ে মূলত এই নদ চলে গেছে। সো নীলনদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ। তার পাশে ভলগা বলা হয় কাকে? ভলগা নদী কি বলা হয় বলেন তো দেখি? ইউরোপের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে ভলগা। দানিউব নদী বিশ্বের মধ্যে একটা মানে সবচেয়ে উল্লেখযোগ্য একটা নদীর নাম হচ্ছে দানিউব নদী। ঠিক আছে। আচ্ছা, ফি কত বলেছে একজন মনিরুজ্জামান লাকু বলেছে ফি হচ্ছে মাত্র 1499 টাকায়। মাত্র 1499 টাকায় আমাদের সর্বশেষ ব্যাচ ইউনিয়ন যে স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ, মাত্র 1499 টাকায় আপনি ভর্তি হতে পারেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে আছে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কতটি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কতটি দেখি একটু বলতে পারেন কিনা পারেন? সবাই মোটামুটি পারবেন এটা। তারপরও এখান থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। উত্তর করেন। 152, 51, 48, 153 কোনটা হবে দেখি বলতে পারেন কিনা পারে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কতটি? মোট অনুচ্ছেদ কতটি? 153টি। আপনারা সবাই কম বেশি জানেন। এখন যদি আমি সংবিধান থেকে আরো কিছু আপনাদের প্রশ্ন আসে সেগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করি। সংবিধান থেকে কি কি আসে? প্রথমে যদি আমরা ধরি প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা কতটি? প্রস্তাবনা হচ্ছে একটি। প্রস্তাবনা একটি। 2 নম্বর হচ্ছে মূলনীতি। মূলনীতি কতটি সংবিধানের? মূলনীতির কথা আপনারা শুনেছেন, মূলনীতি হচ্ছে 4টি। কতটি? 4টি। এরপর আপনাদের পরীক্ষায় আসে সংশোধনী কতটি? সংশোধনী যদিও আমরা জানি সংশোধনী এখন এক রকমের, তবে কবে যে চেঞ্জ হয়ে যায় সেটা বলতে পারি না। এরপর বলা হচ্ছে ভাগ কতটি? ভাগ, সংবিধানের ভাগ হচ্ছে 11টি। এরপর সর্বশেষ যদি আমরা বলি তফসিল কতটি সংবিধানের? তফসিল হচ্ছে 60টি। কতটি? তফসিল হচ্ছে 60টি। এবং সর্বশেষ অনুচ্ছেদ হচ্ছে 153টি। অনুচ্ছেদ কতটি? 153টি। এছাড়াও আপনাদের সংবিধান থেকে আরো কিছু প্রশ্ন আসে। সংবিধান দিবস কবে? সংবিধান দিবস কবে এটাও পরীক্ষা আপনাদের আসে বরাবর মতো আমরা দেখি। সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। কবে? 4 নভেম্বর সংবিধান দিবস। সো এভাবে যদি আমি সংবিধান নিয়ে আপনাদের সাথে ক্লাস করতে যাই তাহলে কিন্তু এক সংবিধান দিয়ে পুরোপুরি ক্লাস শেষ করা যাবে। সো অনেকটা সময় লেগে যাবে, বা আমি একটা পুরো ঘন্টা বা 2 ঘন্টা সংবিধান নিয়ে পড়তে পারবে। শুধুমাত্র যেগুলো আসার মতো একেবারে এর সাথে রিলেটেড এগুলো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। যে সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 153টি, প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, সংশোধনী 17টি, ভাগ 11টি, তফসিল 60টি। সো এগুলোর ক্ষেত্রে এবং সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর প্রচুর পরিমাণ আপনাদের পরীক্ষায় আসে। কি আসে? প্রচুর পরিমাণ আপনাদের পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো আসে। আশা করি এগুলো আপনারা একটু খেয়াল করবেন এবং এইভাবে পড়াশোনা করলে সংবিধান থেকে যেহেতু প্রশ্ন আসে তাহলে আপনি এটাতে শিওর থাকতে পারেন যে আপনার সংবিধান থেকে ভবিষ্যতেও প্রশ্ন আসবে। যেহেতু সংবিধান থেকে প্রশ্ন আসে, সো এই জন্য আমি বলি যে সংবিধান থেকে আপনার ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে, সুতরাং এগুলো নেবেন। 14 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস এর ব্যাচে আমি অ্যাডমিট আছি স্যার। এই মান্থের ক্লাস রুটিন দেওয়া আছে বাট টাইম দেওয়া নেই। টাইম দেওয়া থাকবে না। টাইম আমরা আপনাদের সুবিধা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো সবসময়ের জন্য। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই, আপনার ক্লাস খুব শীঘ্র শুরু হবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এরপর আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি আপনাদের কি আছে। স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন? স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন দেখি বলতে পারেন কিনা পারেন? যে স্বাধীনতা যুদ্ধে আমাদের যে মহিলা বীর প্রতীক ছিল এটা কতজন ছিল? পাশাপাশি আরো কিছু প্রশ্ন আপনাদের এখান থেকে আসে মহিলা বীর প্রতীক থেকে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, দেখি বলতে পারেন কিনা পারেন। মহিলা বীর প্রতীক কতজন ছিলেন স্বাধীনতা যুদ্ধে? মহিলা বীর প্রতীক কতজন ছিলেন স্বাধীনতা যুদ্ধে? 2 জন, তাই না? ম্যাক্সিমাম কিন্তু আমরা জানি 2 জন, বাট আমরা একজনকে বঞ্চিত করেছি, তাই না? একজনকে আমরা বঞ্চিত করেছি স্বাধীনতা যুদ্ধে, মহিলা বীর প্রতীক আমরা একজনকে বঞ্চিত করেছি, সেটা হচ্ছে কাকন বিবি। কাকন বিবি কিন্তু 1997 সালের আগ পর্যন্ত। নতুন ব্যাচ কবে চালু হবে স্যার? নতুন ব্যাচ আজ থেকে রান হয়েছে, আপনারা আজকে থেকেই ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইখান থেকে স্বাধীনতা যুদ্ধে যদি বলি আমরা মহিলা বীর প্রতীক প্রাপ্ত প্রথমত 3 জন ছিলেন। কাকন বিবির বীর প্রতীক যে উপাধি ছিল সেটা 97 সালে গেজেটটাকে স্থগিত করা হয়েছে। এই গেজেটটা স্থগিত করে কাকন বিবিকে সেখান থেকে মোটামুটি ভাবে ছিটকে দেওয়া হয়েছে। তবে কেন দেওয়া হয়েছে আমি আজ পর্যন্ত জানি না। সো স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক হচ্ছে 2 জনকে আমরা যদি এখানে দেখি, প্রথম হচ্ছে সেতারা বা সিতারা, আমরা যদি যেটা ধরতে পারি সিতারা বেগম বা সেতারা বেগম, যা লেখেন সমস্যা নেই। সিতারা বেগম
ইনি হচ্ছেন প্রথম। ইনার যদি আমি বলি জন্মস্থান কোথায়, সিতরা বেগমের জন্মস্থান, জন্ম আসে না বেশি একটা, কিশোরগঞ্জ। জন্মস্থান কোথায়? তিনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি ওনার সম্পর্কে আরো প্রশ্ন আসতে পারে যে সেক্টর কত নং সেক্টরে তিনি যুদ্ধ করেছেন? 2 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। কত নং? 2 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন, এই সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে। পাশাপাশি 2 নম্বরে যদি আপনাদের আমি বলি তারামন বিবি, তারামন বিবি থেকে কি আসতে পারে প্রশ্ন আপনাদের? তারামন বিবির জন্ম হচ্ছে কোথায়? জন্ম 1957 সাল। 1957 সাল কোথায়? কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম জেলায় তিনি তারামন বিবি জন্মগ্রহণ করেন। পাশাপাশি তিনি সেক্টর, যে সেক্টরে যুদ্ধ করেছেন, সেক্টর হচ্ছে 11 নম্বর সেক্টর। কত সেক্টর? 11 নম্বর সেক্টর। এই যে এগুলো তথ্য কিন্তু আমরা অনেকে জানি না, বা অনেকের ক্ষেত্রে জানলেও অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ভুল করে বসি। আমরা সবকিছু জানার পরেও ভুল করে ফেলি পরীক্ষায়। সো ওই জায়গাগুলো আপনাদের একটু ক্লিয়ার করতে হবে। পাশাপাশি এই তারামন বিবির ক্ষেত্রে যদি আমি বলি, তারামন বিবি কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময় হারিয়ে গিয়েছিল। ঠিক আছে, মুক্তিযুদ্ধের পরবর্তী সময় তিনি হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে গিয়ে মোটামুটি ভাবে প্রায় 24 বছর বা 23 বছর 1995 সালে তাকে ফিরে পাওয়া গিয়েছিল। তিনি 24 বছর বা 23 বছরের মতো কোথায় ছিলেন? একেবারে পুরোপুরি পাগল অবস্থায় ছিলেন, অর্থাৎ মানসিকভাবে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এই যে তারামন বিবি। এরপর যদি আমরা বলি একজন মাত্র বাত আছে, কাকন বিবি, তাই না? কাকন বিবি সম্পর্কে আপনারা জানেন, কাকন বিবি কিন্তু তিনিও একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ছিলেন। পরবর্তী সময় তার এই খেতাবটা কেড়ে নেওয়া হয় বা স্থগিত করা হয় গেজেটটা। কাকন বিবির জন্ম হচ্ছে খাসিয়া সম্প্রদায়, ভারতে। খাসিয়া সম্প্রদায়, খাসিয়া পাহাড়ে মূলত তিনি জন্মগ্রহণ করেছেন। খাসিয়া পাহাড়ে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি বসবাস করেছেন বা বড় হয়েছেন যেখানে, সেটা হচ্ছে সুনামগঞ্জ। কোথায়? সুনামগঞ্জে তিনি বড় হয়েছেন। পাশাপাশি তিনি কোন নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? তিনি 5 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। কত নম্বর? 5 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। এবং তার যদি বলি, তার নাম একটা আছে, সেটা হচ্ছে নূরজাহান বেগম। কি নাম? নূরজাহান বেগম। অর্থাৎ এই নূরজাহান বেগম তিনি মুসলমান হওয়ার পরে, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এই কাকন বিবি মুসলমান হয়ে গিয়েছিলেন। মুসলমান হওয়ার পরে তিনি তার নিজের নাম রেখেছিলেন নূরজাহান বেগম। মনোয়ারা বেগম না, নূরজাহান বেগম তিনি লিখেছিলেন। কি নাম? নূরজাহান বেগম হয়েছিল তার নাম। সো এটাও আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা মোটামুটি ভাবে বীর প্রতীক যে খেতাব প্রাপ্ত ছিল, বীর প্রতীক খেতাব প্রাপ্ত সবার কিন্তু তথ্যগুলো আমরা জেনে গেছি। এগুলো মনে রাখার চেষ্টা করবেন সব সময়ের জন্য, কারণ পরীক্ষায় খুব বেশি এগুলো আসে। ঠিক আছে, পরীক্ষায় খুব বেশি এগুলো আসে। এরপর আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বা পর্বত শৃঙ্গের নাম কি? এটাও আপনারা পারবেন, তাই না? কম বেশি আপনারা এটা পারবেন যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বলেন দেখি, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? কোনটা হবে এখানে? সীতাকুণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা আছে এখানে, দেখা যাক আপনার উত্তর করেন কোনটা হতে পারে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? সীতাকুণ্ড, কেওক্রাডাং, চন্দ্রনাথ এবং তাজিনডং। তাজিনডং এর ক্ষেত্রে আপনারা জানেন মোটামুটি ভাবে, এটা সবাই জানেন, উত্তর করতে পারতেছেন। তাজিনডং, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিনডং। এটার আরেকটা নাম হচ্ছে বিজয়, তাই না? এটার আরেকটা নাম হচ্ছে বিজয়। এই বিজয় মূলত বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের মতে 1231 মিটার উচ্চতা। কত? 1231 মিটার উচ্চতা। এটা বা ও বি যদি আমরা বলি, বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের থেকে মূলত এই পর্বত শৃঙ্গের। তার পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতমালা কিন্তু আবার এটা মাউন্ট তাজিনডং না, পর্বতমালা হচ্ছে গারো পাহাড়। কোথায়? গারো পাহাড়। এই গারো পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে ময়মনসিংহ অবস্থিত। ময়মনসিংহ জেলায় অবস্থিত হচ্ছে গারো পাহাড়। এটা মূলত বাংলাদেশের সর্বোচ্চ পর্বতমালা যদি আমরা বলি, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতমালা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত, এটাকে বলা হয় গারো পাহাড়। এছাড়াও আর যদি আমরা শৃঙ্গ বা সীতাকুণ্ডের কথা বলি, সীতাকুণ্ড অনেক কিছু আছে। কেওক্রাডাং ও চন্দ্রনাথের পাহাড়ের নাম আপনারা সবাই শুনেছেন কম বেশি। কোলাউড়াত যদি নাম শুনেছেন আপনারা সবাই, সো ওটা দরকার নেই। শৃঙ্গের নামটা আমরা শুধুমাত্র এখান থেকে মুখস্থ করলেই হয়ে গেল। এরপর আসেন, বাংলাদেশের বৃহত্তর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বাংলাদেশের বৃহত্তর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা আপনাদের প্রশ্ন। বৃহত্তর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুন্ড্রু, বঙ্গ এবং হরিকেল। সমতট, পুন্ড্রু, বঙ্গ এবং হরিকেল, এটা দেখি উত্তর করেন কোনটা হবে উত্তর। সমতট, পুন্ড্রু এবং বঙ্গ, হরিকেল, 4টা জনপদ আপনারা জানেন। এটা উত্তর করেন দেখি কারা কারা উত্তর করতে পারবেন। দ্বিতীয়, আচ্ছা এখন পর্যন্ত ওই কমেন্ট আসতেছে, এইটার উত্তর করেন 100, যেটা আমরা পরবর্তী সময় বললাম যে সমতট হবে নাকি পুন্ড্রু হবে নাকি বঙ্গ হবে নাকি হরিকেল হবে, কোনটা হবে উত্তর? আচ্ছা অনেকে বলেছে এ, অনেকে বলেছে 3, অনেকে সি, কোনটা হবে দেখা যাক, কে বলতে পারেন?
বৃহত্তর জেলা প্রাচীনকালে, বৃহত্তর জেলা যদি আমরা বলি, বৃহত্তর জেলার মধ্যে যদি একটা প্রশ্ন আসতে পারে এখানে যে বৃহত্তর ঢাকা জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এখানে আমি ঢাকা জুড়ে দিলাম, তারপরে উত্তর করেন দেখি। ঠিক আছে, বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এবার উত্তর করেন। আচ্ছা, এবার ম্যাক্সিমাম আপনারা পারবেন, কারণ এখানে আমি মেনশন করে দিয়েছি। তো বৃহত্তর জেলা বলতে কি বোঝানো হচ্ছে, সবচেয়ে বড় জায়গাটা কোথায় কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। সবচেয়ে বড় জায়গাটা আপনারা মোটামুটি জানেন যে এটা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। কোন জনপদ? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীনকালে জনপদ কতটা ছিল? প্রাচীনকালে জনপদ ছিল 16টা। প্রাচীনকালে মোট জনপদ ছিল 16টি। তার পাশাপাশি বর্তমান কালে জনপদ, বর্তমানে যদি বলি, বর্তমানে বাংলাদেশে জনপদের প্রচলিত জনপদ যদি আমরা বলি, প্রচলিত জনপদ আছে 6টি। কতটি? 6টি। এই 6টি জনপদ হচ্ছে ওখানে 4টি আছে, বাকি 2টা আছে। এখানে 4টি, বাকি 2টা। একটা হচ্ছে সমতট, একটা হচ্ছে তোমার গৌর এবং বরেন্দ্র। গৌর এবং বরেন্দ্র এই 2টা মিলেই মূলত কয়টা জনপদ? এই 2টা মিলেই 6টা জনপদ বর্তমান বাংলাদেশে প্রচলিত আছে। এই জনপদগুলোর মধ্যে বঙ্গ জনপদ হচ্ছে অন্যতম, কারণ বঙ্গ জনপদে সবচেয়ে বেশি মানে যে বড় জেলাগুলো ছিল সেটা হচ্ছে বঙ্গ জনপদের মধ্যে। সো বঙ্গ জনপদকে, বঙ্গ জনপদ মনে রাখার জন্য আমি আপনাদের মানে প্রায় একটা সূত্র বলে থাকি, বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক, তাই না? ফরিদ খুব পেটুক। আমাদের যারা পেট ব্যাচ স্টুডেন্ট আছে তাদেরকে আমরা এগুলো শিখিয়ে থাকি। বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক, এটা দিয়ে মূলত বঙ্গ জনপদ বিস্তারিতভাবে আলোচনা করা যায়। বঙ্গ বলতে বঙ্গ বোঝানো হয়েছে, ডিতে বলতে ঢাকা জনপদকে বোঝানো হয়েছে, জিতে গাজীপুরকে বোঝানো হয়, এবং এমতে ময়মনসিংহকে বোঝানো হয়। এমতে কোন জনপদ? এমতে ময়মনসিংহ জনপদকে বোঝানো হয়। পাশাপাশি ফতে ফরিদতে বলা হয় ফরিদপুর জনপদ। ফরিদতে কি? ফরিদপুর জনপদকে বোঝানো হয়। খুতে যদি বলি, খুতে খুলনা জনপদ। এরপর যদি বলি বতে বরিশাল, খুলনা বরিশাল, এগুলো মূলত বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এরপর যদি পতে বলি, পতে পটুয়াখালী, পতে কি? পটুয়াখালী। এরপর যদি ক বলি, কত হচ্ছে কুষ্টিয়া। অর্থাৎ বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক একটা ছোট্ট মাত্র বাক্য দিয়ে আপনি পুরোটাই শেষ করতে পারবেন। ঠিক আছে, একটা ছোট্ট বাক্য দিয়ে আপনি পুরো বঙ্গকে শেষ করতে পারবেন। বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক, এটা দিয়ে পুরোপুরি ভাবে আপনার শেষ হবে বঙ্গ জনপদের যে যে অঞ্চলগুলো ছিল, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং কুষ্টিয়া। এই পুরো অঞ্চলটাই মূলত বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। কোন জনপদ? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এই পুরো অঞ্চলটা। সো আশা করি যে এইভাবে আমরা মোটামুটি ভাবে ইউনিয়ন সমাজকর্মীতে যারা আপনারা আমাদের ভর্তি আছেন তাদেরকে ঠিক এইভাবে আমাদের পেইড ক্লাসগুলোতে পড়িয়ে থাকি। আপনারা আশা করি যে এগুলো ক্লাস করলে যারা ভর্তি আছেন তারা তো মোটামুটি জানেন, যারা ভর্তি এখনো হননি তারা ভর্তি হয়ে যেতে পারেন। আশা করা যাচ্ছে যে আপনারা অবশ্যই সাকসেস হবেন। আর যেহেতু বারবার আমি বলে দিচ্ছি 16তম গ্রেড হলেও ইউনিয়ন সমাজকর্মী সুন্দর একটা পোস্ট, একটা বাড়িতে থেকে মেয়েদের জন্য সবচেয়ে ভালো এবং মনে করি যে সবচেয়ে লাক্সারিয়াস একটা পোস্ট হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। আপনারা বাসাতে বসে থেকে বাড়ির অন্যান্য কাজকর্ম করেও কিন্তু এই পোস্টটাতে জব করতে পারবেন। সো খুবই ভালো একটা আপনাদের সবার জন্য পোস্টটা। এই ক্ষেত্রে কিছুটা পরিশ্রম করলে খুব সহজে আপনি সাইন করতে পারবেন বলে আশা করা যায়। এরপর আসেন পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন? এটা ইউনিয়ন সমাজকর্মীর অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মীতেও এসেছিল, পাশাপাশি বিসিএসও এসেছিল। প্রশ্নটা কোনটা হবে? পেইড ও রেকর্ড ক্লাসগুলো সবসময়ের জন্য দিলে ভালো হতো। স্যার আপনি কি ভর্তি আছেন কিনা? আপনি ভর্তি আছেন আমাদের এখানে? ভর্তি থাকলে তো ভালো কথা, না থাকলে তো আপনি ভর্তি হয়ে যেতে পারেন। সবার জন্য সবসময় দেওয়া ব্যাপারটা আসলে ওরকম না। আমাদের ওয়েবসাইটটা সবকিছুই মোটামুটি আমরা সেভ রাখি এবং শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ লেভেল সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাই। সো আপনার রিকমেন্ডেশনটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কোনটা হবে উত্তর? স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন? এটা মোটামুটি আপনারা সবাই জানেন কম বেশি যে রাজা শশাঙ্ক ছিলেন স্বাধীন এবং সার্বভৌম রাজা। অর্থাৎ রাজা শশাঙ্কই ছিলেন একমাত্র রাজা। তাকে মূলত যদি আমরা বলতে যাই প্রথম বাঙালি রাজাও যদি আমরা বলি, বাঙালি রাজাও ছিলেন তিনি, প্রথম বাঙালি রাজা। বাংলার প্রথম বাঙালি রাজা বলা হয় রাজা শশাঙ্ককে। তাকে স্বাধীন এবং সার্বভৌম রাজা বলা হয় থাকে রাজা শশাঙ্ককে। শশাঙ্কের মৃত্যুর পরে কিন্তু মূলত বাংলায় একটা সবচেয়ে বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল। পুরো বাংলা জুড়ে একটা বিপদ চলে এসেছিল, কারণ শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময় মাচ্ছনায়, আপনারা নাম শুনেছেন, এই মাচ্ছনায় তৈরি হয়ে গেছিল 7ম এবং 8ম শতকে। ঠিক আছে,
মাচ্ছনায় কিন্তু আপনারা নাম শুনেছেন, এই মাচ্ছনায় হয়েছিল 7ম এবং 8ম শতকে। মূলত এই মাচ্ছনায় হয়েছিল কার মৃত্যুর পর? শশাঙ্কের মৃত্যুর পরে পরে এটা তৈরি হয়ে গেছিল, অর্থাৎ 100 বছর। আচ্ছা, এখন ভর্তি ফি 1000 করে দেন স্যার। আসলে ভর্তি ফি এখন আরো বাড়ানো উচিত ছিল আপনাদের জন্য, ঠিক আছে? কারণ আপনারা আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে আপনারা ভর্তি হতে পারেননি, আমরা কিন্তু চাইলে এটাকে একবার ক্লোজ করে দিতে পারতাম, কাউকে নাও নিতে পারতাম। সো আপনাদের ভালোর জন্য, আপনাদের সুবিধার জন্য মূলত আমরা একটা ব্যাচ খুলেছি। সো আশা করি যে এটা আপনাদের জন্য ভালো করবে। আমার বয়স 31+, আমি কি ভর্তি হতে পারবো এই কোর্সে? এটা যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কোর্সে ভর্তি হতে পারেন, ঠিক আছে? অ্যাপ্লাই করে থাকলে 31 বছর বয়সে তো অ্যাপ্লাই করার কথা না। 31 যদি রানিং থাকে আর আপনি যদি ইউনিয়ন সমাজকর্মীতে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? সো অনেকে বলেছেন ঠিক স্যার 1000 টাকা আসলে 1500-1499 টাকায় আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি একটা কিছু না, ঠিক আছে? কখনোই এটা খুব বেশি একটা ফি বা অ্যামাউন্ট না। আমাদের অন্যান্য কোর্সগুলো আপনারা দেখতে পারেন, আমরা ওই কোর্সগুলোতে যে সুবিধা দিচ্ছি সেম কোর্সে আপনাদের এই সুবিধা আমরা দিচ্ছি, পাশাপাশি আপনাদের কিন্তু ফিটা কম নিচ্ছি। এরপর আসেন, আবু নাইম বলেছেন আলহামদুলিল্লাহ স্যার, খুব চমৎকার করে বিশ্লেষণ করেন, থ্যাংক ইউ আপনাকে। তাহলে দেখেন, ধর্মপালের ক্ষেত্রে যদি বলি, আমরা পাল বংশের সেরা বা শ্রেষ্ঠ শাসক বলা হয় কাকে? পাল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল। পাল বংশের কি শ্রেষ্ঠ শাসক? ধর্মপাল। কোন বংশের? পাল বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় ধর্মপালকে। পাশাপাশি তিনি কি করেছেন? সোমপুর বিহার প্রতিষ্ঠা করেছেন। সোমপুর বিহারের নাম শুনেছেন আপনারা, নওগাঁর সোমপুর বিহার, পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ বিহার যেটা সোমপুর বিহার, এটাও তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং গোপালের ক্ষেত্রে যদি বলি, গোপালের রাজা গোপালকে যদি বলি, রাজা গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের প্রতিষ্ঠাতা বলা হয় রাজা গোপালকে। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা গোপাল। পাশাপাশি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে যদি বলি, এটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক হচ্ছে শ্রেষ্ঠ গুপ্ত শাসক বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পাশাপাশি তার আমলে, মূলত দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বাংলার বা ভারতে, যেটা আমরা বলে থাকি, ভারত উপমহাদেশে কে এসেছিলেন? ফাহিয়েন, চীনা পর্যটক ফাহিয়েন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন। কার আমলে? ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। আপনাদের পরীক্ষাটা প্রশ্ন আসে, স্যার ভর্তিকৃতরা জুম লাইভে থাকতে, উপরে দেখো তো কি কমেন্ট করছে, জুম লাইভে থাকতে কথা বলেছে, থাকতে না পারলে রেকর্ড কিভাবে অ্যাপসে দেখতে পারে সেই বিষয়টা নিয়ে একটা লাইভ করেন। এটা রেকর্ড দেখা একবারে সহজ। আপনারা অ্যাপসে গেলে আপনারা যেই নাম্বার দিয়ে ভর্তি হয়েছেন সেই নাম্বারে অ্যাক্সেস নিয়ে নেবেন। অ্যাক্সেস নিলে আপনার জন্য ওটা আপনার কোর্স যেটা সেটা সেখানে দেখাবে। ওই কোর্সে আপনি এনরোল করলে আপনি ওখানে দেখবেন নোটিশ আকারে, সবকিছু আকারে সবগুলো কিন্তু এসেছে। তাহলে ফাহিয়ান যেটা ছিলেন চীনা পরিব্রাজক, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই ভারতবর্ষে তিনি এসেছিলেন। সো আশা করি এটাও ক্লিয়ার আপনারা হয়েছেন। এরকম প্রশ্নগুলোই মূলত আপনাদের ইউনিয়ন সমাজকর্মীতে এসে থাকে, একেবারে সহজভাবে এসে থাকে। সো ওই সহজ প্রশ্নগুলো আশা করি উত্তর করতে পারলে আপনারা, আর কিছু ব্যাপার আছে ইউনিয়ন সমাজকর্মী থেকে প্রশ্ন আসে, সরাসরি সমাজসেবা অধিদপ্তর থেকে কিছু প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, অন্যথায় কিন্তু ভালো করা সম্ভব না। আর একটা বা দুটা প্রশ্ন ছেড়ে গেলেই কিন্তু কঠিন বিপদ এসে যেতে পারে। পরীক্ষা কবে নাগাদ হতে পারে? পরীক্ষা আশা করা যাচ্ছে যে এই বছরের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। এই বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের কোর্সটা একবার ছোট কোর্স, আপনারা 2 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। যারা ভর্তি হননি তারা ভর্তি হলে 2 মাসের মধ্যে কোর্স আমরা শেষ করে দেব। সো আশা করি যে কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনি ভর্তি পরীক্ষাটাও দেওয়ার একটা ভালো একটা সুযোগ পেয়ে যাবেন। আপনি রিসার্চের মধ্যে থাকবেন, প্রিপারেশনের মধ্যে থাকবেন, খুব ভালো একটা ফিডব্যাক আপনার হবে। এরপর আসেন ইউনিয়ন সমাজকর্মীর মূলত পদোন্নতি কিভাবে হয়ে থাকে। সমাজসেবা অধিদপ্তরের গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2013 অনুযায়ী বলা আছে যে ইউনিয়ন সমাজকর্মী পদটি 16তম গ্রেডের অন্তর্ভুক্ত একটি পদ। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারি বেতন স্কেলে 16তম গ্রেডে তার কর্মজীবন শুরু করেন। এই বিধিমালা অনুযায়ী এই পদের একজন কর্মচারীর সরাসরি নিয়োগ, প্রেষণ এবং বদলির মাধ্যমে পদোন্নতি লাভ করতে পারেন। অর্থাৎ এখানে পদোন্নতি লাভ হবে, পদোন্নতি আপনি পাবেন। অনেকে বলতে পারেন যে স্যার পদোন্নতি হয় কিনা। এই যে আজকে দেখেন আপনারা শাহবাগে যারা প্রাইমারি টিচার তারা আন্দোলন করতেছে 10ম গ্রেডের জন্য, তারা অনেক দিন থেকে এটা আন্দোলন করে আসতেছে। তবে এক্ষেত্রে দুটা জিনিস হচ্ছে, 10ম গ্রেড আপনি পেতে পারেন, আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি বা আমরা সর্বোচ্চ সাপোর্ট করি, শিক্ষক মানুষ তারা 10ম গ্রেড পাওয়ার যোগ্য। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে যে তারা হয়তোবা 10ম গ্রেড পেতে গেলে একটা নন ক্যাডারের ব্যাপার আছে, ঠিক আছে?
স্যার ভর্তি হতে কি কি লাগবে? ভর্তি হতে কি কি লাগবে? ভর্তি হতে কিছু লাগবে না, শুধুমাত্র আমাদের হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারটা আমি একটু পরে আপনাকে বলে দিচ্ছি। হটলাইন নাম্বারে আপনি জাস্ট কল করলে আপনি সহজে ভর্তি হয়ে যেতে পারবেন, অথবা এখানে আপনার সাথে যোগাযোগ করা হবে। স্যার ক্লাসগুলো কতগুলো হবে? ক্লাস হবে মোট 40টা, ঠিক আছে? ক্লাস হবে মোট 40টা, প্রত্যেকটা বিষয় 10টা করে ক্লাস আপনাকে দেওয়া হবে। 40টা ক্লাসে আশা করি আপনার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো এরা মূলত পদোন্নতি পেয়ে থাকেন। আপনাদের যেটা বলে থাকি যে প্রাইমারিতে যারা মূলত শিক্ষকতা করেন তাদের কিন্তু ব্লক পোস্ট, অর্থাৎ প্রাইমারি থেকে শিক্ষকরা শিক্ষকতা থেকে প্রমোশন পায় না, তাদের সহকারী শিক্ষক হিসেবেই কিন্তু কি করতে হয়, সর্বোচ্চ হয়তো বা প্রধান শিক্ষক যেতে পারে গুটি কয়েক, কিন্তু ইউনিয়ন সমাজকর্মীতে আপনি 16তম গ্রেড থেকে একেবারে 9ম গ্রেড বা 10ম গ্রেড পর্যন্ত আসার সম্ভাবনা আপনার রয়ে গেছে। সো এটার ক্ষেত্রে আপনি প্রমোশন সিস্টেমটা খুব ভালোভাবে হয় এবং সুন্দর করে হয়। সমাজসেবা অধিদপ্তরের পৌর ইউনিয়নের কথা বলা আছে যে সমাজসেবা অধিদপ্তরের পৌর ইউনিয়ন থেকে শুরু করে বলা আছে সমাজকর্মী হিসেবে 5 বছর চাকরির অভিজ্ঞতা অর্জন করলে মোট পদের শতকরা 70% সমাজকর্মী ফিল্ড সুপারভাইজার পদে কি করতে পারবেন, আপনারা পদোন্নতি পাবেন, ফিল্ড সুপারভাইজার পদোন্নতি পাবেন। এবং বাকি 30% ফিল্ড সুপারভাইজার শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে হয়ে থাকে। এটা আমি একটু ক্লিয়ার করি। আপনারা যদি 5 বছর চাকরি করেন এই ইউনিয়ন সমাজকর্মী হিসেবে, 5 বছর পরে আপনি অটো প্রমোটেড হবেন, অর্থাৎ আপনি 5 বছর পরে ফিল্ড সুপারভাইজার হিসেবে আপনার স্বগোত্রীয় 70% হবেন। অর্থাৎ আপনারা যদি 100 জন একটা মন্ত্রণালয়ে জব করেন, সেখান থেকে 70 জনকে 5 বছর পরে আপনাকে পদোন্নতি দিয়ে ফিল্ড সুপারভাইজার করা হবে, যেটা মূলত একেবারে 13তম গ্রেডের একটা জব। 13 থেকে 14তম গ্রেডের মধ্যে আপনি তখন চলে আসবেন কিন্তু অটোমেটিক 5 বছর পরে। সো ফিল্ড সুপারভাইজার হলে আস্তে আস্তে আপনি পদোন্নতি পেয়ে অনেক উপরে উঠতে পারবেন, আপনার জাস্ট যোগ্যতা বলে, আপনার ক্ষমতা, যদি বলি আপনার মেধার বলে, আপনার কাজের বলে। ওকে স্যার, গ্রেড যাই হোক, বেতন যাই হোক, শুধু টিকেট জব, শুধু জব দরকার, তাই তো? আচ্ছা ঠিক আছে, শুধু জব দরকার হলে অবশ্যই প্রিপারেশন ঠিক মতো নিতে হবে, প্রিপারেশনের অনুযায়ী পড়াশোনা করতে হবে, ভর্তিকৃত যদি আপনাদের গাইডলাইন দরকার হয় গাইডলাইন নিতে হবে, তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন। এরপর বলা আছে বাকি 30% ফিল্ড সুপারভাইজারের শূন্য পদ থেকে, অর্থাৎ সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হবে। এখন আপনি 5 বছর জব করলেন, করে আপনি বেতনও পাইলেন, তারপরে আবার ফিল্ড সুপারভাইজার হতে পারবেন। আর যারা আছে তারা অনেকে আছে 30% মাত্র বাইরে থেকে নেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তর গেজেটেড কর্মকর্তার 13 বিধিমালা অনুযায়ী 34 নম্বর পৃষ্ঠায় পদোন্নতির এই বিষয়টি উল্লেখ রয়েছে, অর্থাৎ আপনারা ওই অধিদপ্তরের 34 পৃষ্ঠায় যদি যান, পদোন্নতি বিষয়ক বিস্তারিত আলোচনা আপনারা সেখানে দেখতে পারবেন। এরপর আসেন পদায়নের ক্ষেত্রে বলা আছে তাদেরকে কোথায় কোথায় পদায়ন দেওয়া হয় ইউনিয়ন সমাজকর্মী হিসেবে, কোথায় তারা যেতে পারবে, কোন কোন এলাকায় যেতে বা কোন কোন এলাকায় তাদেরকে দেওয়া হবে। এটাও অনেকের আপনাদের চাওয়া পাওয়ার প্রশ্ন, আপনারা অনেকে এটা জানেন না বা আপনাদের অনেকে জানার মতো এটা প্রশ্ন যে স্যার কোথায় আমরা এটা পদোন্নতি পাবো। আমি এটা বলে যাচ্ছি যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ সচরাচর প্রার্থীর নিজ জেলায়, কোথায়, নিজের জেলায়, নিজ উপজেলা এবং নিজ ইউনিয়নে হয়ে থাকে। দেখেন আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের নিজের উপজেলায় কিন্তু এটা হবে, নিজের জেলায় হবে এবং নিজের ইউনিয়নে হবে। স্যার কিন্তু মাধ্যমে ভর্তি হওয়া যাবে, ভর্তি হতে পারবেন, খুব আপনার সাথে খুব শীঘ্র আমরা যোগাযোগ করতেছি, সমস্যা নেই, আপনাকে বিস্তারিত জানানো হবে। স্যার বাৎসরিক ইনক্রিমেন্ট হয় কিনা? হ্যাঁ, বাৎসরিক ইনক্রিমেন্ট অবশ্যই হবে 100%। রাজস্ব খাতভুক্ত পোস্টে প্রত্যেকটাতে বাৎসরিক ইনক্রিমেন্ট আছে, মানে বছর পর পর বেতন বাড়ে কিনা? হ্যাঁ অবশ্যই 1 বছর পর পর বেতন বাড়বে। কাজ কি স্যার? কাজ নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, এই লাইভের প্রথমের দিকে আপনি এটা দেখতে পারবেন। খুবই সহজ কাজ এবং আপনাদের বলা যায় যে মজা করে কাজগুলো করতে পারবেন, কোনো প্রকার বোরিংনেস এই সব পদের মধ্যে নেই। আপনার ডিউটি টাইমও খুবই কম, একেবারে ঘর থেকে অনেক সময় আপনি কাজ করতে পারবেন, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এরকম ভাবে আপনি ডিউটি করতে পারবেন, এটা তো কোনো সমস্যা নেই। একেবারে শিওরলি আপনি এখান থেকে লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে পারবেন, এটা প্রত্যাশা করা যায়। আর বাৎসরিক যে ইনক্রিমেন্টের কথা বলেছেন, হ্যাঁ অবশ্যই ইনক্রিমেন্ট আছে, ইনক্রিমেন্ট পাবেন। তাহলে নিজের জেলায়, নিজের উপজেলায়, নিজ ইউনিয়নে আপনি এদের জন্য পদোন্নতি পাবেন। আর এই এলাকায় কি হতে হবে, কি বলি আপনার শূন্য পদ থাকতে হবে, আর শূন্য পদ না থাকলে তো অবশ্যই এখানে নিয়োগ দেয়নি, সুতরাং শূন্য পদ অবশ্যই আছে। স্যার সমাজ সেবার ক্লাস করতে চাই, হ্যাঁ সমাজ সেবার ক্লাস করতে চাইলে অবশ্যই আপনাকে খুব শীঘ্র আপনার সাথে যোগাযোগ করা হবে, এবং যারা করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে হবে। ইনক্রিমেন্ট কত টাকা স্যার? এটা নিয়ে আলোচনা করা যাবে না, ইনক্রিমেন্টটা কত টাকা হবে সেটা ওদের এলাকা ভেদে মূলত হয়ে থাকে। একজন প্রার্থী যদি তার নিজ এলাকায় থেকে একটি ভালো বেতনের সম্মানজনক সরকারি চাকরি করতে চান, তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরিটি একটি ভালো চাকরি। অর্থাৎ বলা আছে যে যদি আপনি চান
এই ইউনিয়ন সমাজকর্মী একটা ভালো পদের চাকরি যদি করতে চান নিজের এলাকায় থেকে, আপনার জন্য ইউনিয়ন সমাজকর্মী পদটা অনেক সুন্দর এবং কি বলবো ভালো চাকরি, অনেক সুন্দর এবং ভালো চাকরি এটা বলা হচ্ছে এটার ক্ষেত্রে। এরপর যদি আমি যাই পরে দেখি আপনাদের জন্য এখানে কি আলোচনার বিষয় আছে। এই পদের চাকরিতে কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় এলাকা ভিত্তিক অন্যান্য চাকরি যেমন প্রাথমিক সহকারী শিক্ষক, বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চেয়েও এই চাকরি অনেকটাই আরামদায়ক। ব্যাপারটা খেয়াল করেছেন একটু? নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা কিন্তু এই চাকরিতে নেই, অর্থাৎ আপনি যে চাকরি করতেছেন আপনার এই চাকরিতে কত ঘন্টা ডিউটি করবেন এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আচ্ছা, ফি কত বলেছে? ফি আমি বলে দিচ্ছি আবারও 1499 টাকায়, মাত্র 1499 টাকায় আমাদের সর্বশেষ ব্যাচ ইউনিয়ন সমাজকর্মী স্পেশাল কেয়ার লাইভ ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন মাত্র 1499 টাকায়। আমি যেটা আপনাকে বলেছিলাম যে নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা আপনাদের নেই, কি নেই? নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই। নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকার কারণে আপনি এলাকা ভিত্তিক ভাবে অন্যান্য যে জবগুলো আছে এগুলো থেকে পুরোপুরি আরামদায়ক একটা জব করতে পারবেন এই ইউনিয়ন সমাজকর্মীতে। সো এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া মনে করি। অর্থাৎ যারা এটা হবেন, কোন প্রার্থীর লক্ষ্য যদি আরো উচ্চতর চাকরি প্রাপ্তি হয়ে থাকে তবে এই চাকরি করার পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়াও এখান থেকে যাবে। ঠিক আছে, এখান থেকে নেওয়া যাবে। স্যার আমাদের অনুরোধ রাখার জন্য ধন্যবাদ। আফজল বলেছেন যে স্যার আমাদের অনুরোধ রাখার জন্য ধন্যবাদ আপনাকেও। আসলে অনুরোধ বলতে এরকম কিছু না, আপনারা অনেকে ভর্তি হতে চেয়েছেন, এই জন্য আপনাদেরকে নেওয়া, আপনাদের জন্য সর্বশেষ ব্যাচটা চালু করা হয়েছে। কিভাবে বুঝবো পদ খালি আছে? পদ খালি রেখে তারা মূলত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তবে আপনার এলাকায় হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। পেইড ব্যাচের ক্লাস দিনে নাকি রাতে হয়? স্যার নির্ধারিত সময় উপস্থিত হতে না পারলে রেকর্ড পাবো কিনা? অবশ্যই অবশ্যই আপনি রেকর্ড পাবেন, কোনো সমস্যা নেই। নির্ধারিত সময় উপস্থিত না হলেও আমাদের ওয়েবসাইটে আপনাকে স্পেশাল ভাবে অ্যাক্সেস দেওয়া আছে, এই অ্যাক্সেসের মাধ্যমে আপনি এখান থেকে রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিনে হোক বা রাতে হোক কোনো সমস্যা নেই আশা করি। এরপর তাহলে কি বলা হলো যে অন্যান্য চাকরির পাশাপাশি আপনি অন্যান্য যদি বড় কোনো চাকরি আপনার প্রত্যাশার মধ্যে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে? এই চাকরি যদি করেও আপনি পড়াশোনা করতে পারবেন। এবং সর্বশেষ বলা আছে ইউনিয়ন সমাজকর্মী কততম গ্রেড, আপনাদের অলরেডি আলোচনা করে দিয়েছি। ইউনিয়ন সমাজকর্মী গ্রেড হচ্ছে 16তম গ্রেডের অন্তর্ভুক্ত একটি রাজস্ব খাতভুক্ত পোস্ট। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ কবে এটা সম্পর্কে আপনারা অনেকে জানতে চান বা জানার থাকে। ইউনিয়ন সমাজকর্মী পদের তারিখ এখন পর্যন্ত ঘোষিত হয়নি, তবে আশা করা যাচ্ছে এই বছরের মধ্যেই বা শেষের দিকে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আশা করা যায় যে আপনাদের পরীক্ষাটা হয়ে যেতে পারে। এরপর যদি আমি বলি আপনাদের আরো কিছু জানা থাকে, কোথায় হয় পরীক্ষা, কোথায় হয়? এটা হচ্ছে আবেদনের ভিত্তিতে আপনাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ যেখানে হোক পরীক্ষা সেখানে আপনাদের যতগুলো আবেদন করে সেই অনুযায়ী যদি মনে করে যে না ঢাকায় জায়গা হচ্ছে না, ঢাকায় তখন হবে না, তখন বিভাগীয় শহরে চলে যাবে, বিভাগীয় শহরে জায়গা না হলে আপনার জেলা শহরে চলে যাবে। স্যার হার্ড কপি দিলে দেয় কি? হার্ড কপি বলতে এরকম কিছু না, আমরা আপনাদেরকে বিশেষ একটা পিডিএফ ফাইল দিয়ে থাকি ইউনিয়ন সমাজকর্মীর ক্ষেত্রে, পাশাপাশি টিচাররা আপনাকে হ্যান্ড নোট করে মোটামুটি ভাবে পড়িয়ে থাকেন। সো আশা করি যে সেখান থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন এই পোস্টের মাধ্যমে। এরপর দেখেন আমাদের সর্বশেষ যেটা আমরা আপনাদের বলে থাকি যে আমাদের এই ইউনিয়ন সমাজকর্মী পোস্টার স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ, এটা আমাদের সর্বশেষ ব্যাচ মোটামুটি ভাবে বলা যায়, এবং এরপরে আমাদের আর কোনো ব্যাচ আসবে না। আপনাদের অনুরোধের ভিত্তিতে আপনাদের সুবিধার কথা চিন্তা করে মূলত আমরা এই ব্যাচটি নিয়ে এসেছি। আমাদের ব্যাচ পূর্বেই কিন্তু শেষ করে দিয়েছিলাম, পরবর্তী সময় আপনাদের বিভিন্ন কারণে বন্যা জনিত কারণে, প্রাকৃতিক দুর্যোগ এবং দেশের একটা পরিস্থিতি অন্যরকম হওয়ার কারণে শেষ ব্যাচ হিসেবে আমরা মূলত এই ব্যাচটা চালু করেছি আপনাদের জন্য। ইউনিয়ন সমাজকর্মীর স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ আপনাদের সকলের স্পেশাল কেয়ার দেওয়ার জন্য মূলত এটা তৈরি করা। এটাতে ফি হচ্ছে 1499 টাকা। আমি আবার বলে দিচ্ছি মাত্র 1499 টাকা, এবং সর্বশেষ ব্যাচ আপনারা চাইলে এটাতে ভর্তি হতে পারেন খুব সহজে, এবং খুব সহজে এনরোল করে আমাদের হটলাইন নাম্বার আছে সেখান থেকে ভর্তি হতে পারেন। হটলাইন নাম্বার যদি আমি এখানে দেখি, আপনাদের হটলাইন নাম্বার একটাই হটলাইন নাম্বার 09644333300, একবারে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই নাম্বারে কল করবেন, করার পরে আপনি ওখানে গিয়ে নাম্বার 1 চাপলে আপনার ভর্তি সম্পর্কিত অ্যাডমিশন সম্পর্কিত প্রত্যেকটা তথ্য পেয়ে যাবেন আশা করি। তাহলে 09644333300 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি হটলাইন নাম্বারে যোগাযোগ করে ডিরেক্ট আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি এখানে ভর্তি হতে পারবেন। স্যার ভাই না ভাই বাবা সরাসরি? হ্যাঁ ভাই বা সরাসরি এমসিকিউর পরে আপনাদের ক্লাসগুলোর পড়া ঠিকঠাক ভালো করে পড়লেই কি কোয়ালিফাই করা সম্ভব কিনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের পড়াগুলো যদি আপনি ঠিকঠাক মতো পড়েন তাহলে আমি আশা করতে পারি যে আপনি কোয়ালিফাই করবেন। তবে হ্যাঁ ঠিকঠাক পড়তে হবে,
ঠিক আছে, ঠিকঠাক পড়তে হবে, ব্যাটিক পড়া যাবে না, ঠিকঠাক করে পড়তে হবে, তাহলে আশা করি কোয়ালিফাই করবেন এবং মনোযোগ দিয়ে পড়তে হবে এই পড়াগুলো। সো এটাতে আপনারা সরাসরি হটলাইন নাম্বারে ফোন করতে পারেন, হটলাইন নাম্বারে আপনাকে ডিরেক্ট যোগাযোগ করে সম্পূর্ণ ফ্রিতে এই কলগুলো করতে পারবেন। ফ্রিতে কল করে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনি সরাসরি ভর্তি হতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনি ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই। মাত্র 1499 টাকায়, আবার আমি বলে যাচ্ছি, মাত্র 1499 টাকায় আমাদের সর্বশেষ ব্যাচ ইউনিয়ন সমাজকর্মী স্পেশাল কেয়ার লাইভ ব্যাচে সর্বশেষ ব্যাচে ভর্তি চলছে। এটা ভর্তি কয়েকদিন চলবে এবং এরপরে আমরা সর্বশেষ ব্যাচটাকেও ক্লোজ করে দেব। তখন থেকে আমাদের হয়তো অনেকে চাইলেও ভর্তি হতে পারবে না। সুতরাং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আহ্বান থাকবে, আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন, যারা এখন পর্যন্ত দোলাচলে আছেন, তারা ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি বিদ্যাবাড়ি আপনাকে ঠকাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই এইটাতে এনরোল করে আপনারা ভর্তি হতে পারেন। পাশাপাশি আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইট আছে, বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে ঢুকে আপনি মোটামুটিভাবে বিস্তারিত জানতে পারবেন আমাদের কোর্স সম্পর্কে। এছাড়া ফেসবুক পেজে তো আপনি আছেন, এবং আমাদের ইউটিউবে বিভিন্ন সময়, সব সময়ের জন্য ইউটিউবে আপনারা বিভিন্ন লাইভগুলো পাবেন, সেখান থেকেও আপনি এটা দেখে নিতে পারেন। সেই পর্যন্ত আশা করি সার্ভ কোর্স ফি কি এর মধ্যে অন্তর্ভুক্ত? হ্যাঁ, সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এই কোর্স ফি এখান থেকে নিয়ে নিতে পারেন, মাত্র 1499 টাকা, আর কোনো ফি দিতে হবে না। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো লাইভে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।